ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কী কী পেলাম? প্রথমত হচ্ছে যে সংযুক্ত ব্যঞ্জনের বা সমীভূত সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণের প্রসঙ্গ এবং ক্ষতিপূরক দীর্ঘীভবনের প্রসঙ্গটি পেলাম। সেই সঙ্গে আমরা পেলাম অর্ধতৎসম যে সমস্ত শব্দ রয়েছে। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বিগত যে সমস্ত ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর মূলত চর্যাপদকে কেন্দ্র করে, চর্যাপদের একেবারে প্রাচীন বাংলা ভাষার উৎপত্তি থেকে শুরু করে কেন সেই ভাষাকে প্রত্নবাংলা বলা হয় বা প্রাচীন বাংলা বলা হয় সেই প্রসঙ্গ পর্যন্ত আমরা কয়েকটি ক্লাসে আলোচনা করেছি, যার মধ্যে চর্যার রচনাকাল, চর্যাপদের আবিষ্কারকাল এবং আবিষ্কার নিয়ে বিভিন্ন রকম যে সমস্ত বিষয়গুলো ঘটেছে, কবি পরিচিতি ইত্যাদি বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে চর্যার যে ভাষা রয়েছে সেই ভাষার ব্যাকরণের প্রসঙ্গ। ব্যাকরণের প্রসঙ্গ আসতেই আমরা দেখতে পাবো চর্যার ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, যে বাক্য রীতি, এই প্রসঙ্গগুলো আমরা এই চর্যার যে ব্যাকরণ মানে ভাষার ব্যাকরণের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গের ক্লাসে আলোচনা করব। তাহলে আমি সংক্ষিপ্তভাবে চর্যার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা বাক্যরীতির বিষয়টা সংক্ষিপ্ত আকারে একবার বলে নিই, তারপরে এর বিষয়ে বিস্তারিতভাবে আমরা ঢুকব। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে যেটা আমরা বুঝব যে চর্যা গানে ব্যবহৃত যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই শব্দের বানানের প্রসঙ্গ। কারণ লিপিকারের যে ত্রুটি, চর্যার তো লিপিকার ছিল, সেই লিপিকারের ত্রুটির কারণে চর্যার গানের বানানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। এই বিভিন্ন রকম অসঙ্গতিগুলোকে কেন্দ্র করে চর্যার গানের যে ভাষা বা যে শব্দগুলো রয়েছে সেই শব্দের বানানে বিভিন্ন রকম ত্রুটি লক্ষ্য করা যায়। সেই অনুসারে কিছু অর্থ পরিবর্তন হয়েছে ইত্যাদি যে প্রসঙ্গগুলো, এই প্রসঙ্গগুলো চর্যার ভাষার ব্যাকরণের যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেখানে আলোচনা করা হবে। এরপরে আসি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের অনেকগুলো দিক রয়েছে। সেখানে লিঙ্গ, বচন, পুরুষ, শব্দরূপের মধ্যেও আবার ভাগ রয়েছে ইত্যাদি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আলোচনা করা হবে। শব্দরূপের মধ্যে যে ভাগগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ আমি বললাম শব্দরূপেরও বেশ কিছু ভাগ রয়েছে। সেখানে হচ্ছে বিশেষ্য, কারক, তারপরে অব্যয়, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এই যে ইত্যাদি প্রসঙ্গগুলো, এই প্রসঙ্গগুলো আমরা রূপতত্ত্বের বিষয়ে বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করবার সময় জানব। এমনকি যে ক্রিয়ার প্রসঙ্গটি রয়েছে সেই ক্রিয়ার প্রসঙ্গে নির্দেশক ভাব, ভবিষ্যৎকাল, অতীতকাল, অনুজ্ঞাভাব, প্রত্যেকটি বিষয় একটা একটা করে জেনে নেব আমরা চর্যার ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেই প্রসঙ্গে এসে। এরপরেই আসি যে চর্যার গানের যে ভাষা সেই ভাষার বাক্য রীতির প্রসঙ্গে। চর্যার যে বাক্যগুলো সেগুলো একটা নির্দিষ্ট ছন্দ বিধি দ্বারা নিয়ন্ত্রিত। সেই কারণে সেই বাক্যের যে সাবলীল একটা চলাফেরা, সেই চলাফেরাটা ঠিকঠাকভাবে আমরা দেখতে পাই না। আবার কোনো কোনো ক্ষেত্রে চর্যাগীতির যে রচনা রীতি এবং ভাব প্রকাশের ভঙ্গিটা, সেই ভঙ্গিটাও এতটাই সংক্ষিপ্ত যে ক্রমশ তা জটিল এবং অসংলগ্ন হয়ে পড়েছে। এক্ষেত্রে যে চর্যাপদের বাক্য গঠন রীতি, যৌগিক ক্রিয়াপদ, কৃদন্ত বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, অব্যয়ের যে ব্যবহার, সেই ব্যবহারগুলোর বিষয়ে বিস্তারিতভাবে আমরা জানব। বাক্য গঠন রীতি বলতে ব্যাকরণের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলোকে এর সঙ্গে যুক্ত করে কিভাবে বাক্য গঠিত হয়েছে সেই রীতিটিও আমরা আমাদের ক্লাসের মধ্যে জানব। কারণ আজকের বিষয় মূলত চর্যার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। চর্যার ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করবার আগে আমরা স্মরণ করব একবার যে চর্যার ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যর প্রসঙ্গে যে সামান্যতম হিন্টস আমরা জেনেছিলাম, সেখানে আমরা দেখলাম চর্যা গানে ব্যবহৃত যে সমস্ত শব্দ, সেই শব্দের বানান গঠনের রীতির প্রসঙ্গে বিভিন্ন রকম অসঙ্গতির কথা আমরা আলোচনা করেছিলাম। এখন সেই অসঙ্গতিগুলো আমরা দেখব এবং কী কী সঙ্গতি আছে সেগুলোও আমরা দেখব। তাহলেই চর্যার ভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটিকে আমরা সম্পূর্ণ বুঝতে পারব। প্রথমে আমরা জেনে নিই যে চর্যা গানের ভাষার যে
ব্যাকরণ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তার কিছু অসঙ্গতির প্রসঙ্গগুলো। অসঙ্গতির প্রসঙ্গগুলোর মধ্যে যেমন প্রথমেই আমরা খেয়াল করি যে 3 স্বকার, অর্থাৎ মূর্ধন্যস্ব, তালব্যস্ব এবং দন্তেস্ব, এই 3 স্বকার, সেই সঙ্গে 2 নকার অর্থাৎ মূর্ধন্য এবং দন্তেন্য, এইগুলো ব্যবহারের ক্ষেত্রে একাধিক জায়গায় যুক্তিহীন বৈষম্য আছে। একই সঙ্গে অকার, হস্যইকার এবং একারের ব্যবহারও বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হয়েছে। আমরা কোন কোন জায়গায় বিপর্যস্ত হয়েছে সেই বিষয়গুলো দু একটা আলোচনা করলেই দেখতে পাবো। এরপরেই আবার দেখতে পাই যে হস্যইকারের জায়গায়, হস্যইকারের জায়গায় কি দেখতে পাই, কখনো অন্ত্যস্ত বসেছে, কখনো অ বসেছে। যেমন কি বর্গীর জয়াকার হস্যই যাই, আবার দেখা গেছে কোথাও বর্গীর জয়াকার অন্ত্যস্ত যায়, আবার কখনো দেখা গেছে বর্গীর জয়াকার অ যা অ। তাহলে এই যে 3 রকম, এই 3 রকম বানানই কিন্তু লিপিকারদের দ্বারা কৃত। কিন্তু এই যে সমস্যার কথাটা আমরা জানলাম, মানে অসঙ্গতির বিষয়টা আমরা জানলাম যে 3 সকার বা 2 নকারের ব্যবহারে অসঙ্গতি, কোথাও দেখছি আমরা যে হ্রস্বইকার, অকার বা একারের যে ব্যবহার সেখানে যুক্তিহীন বৈষম্য রয়েছে, কোথাও দেখতে পাচ্ছি হ্রস্বইকারের জায়গায় অন্ত্যস্ত বা অকার ব্যবহৃত হচ্ছে। এই অসঙ্গতিগুলো সত্ত্বেও চর্যা গানের কিছু সাধারণ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে যেগুলোকে অস্বীকার করা যায় না। এই সাধারণ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোই আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেব। প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে যে প্রাকৃতের স্তরে যে সমীভূত যুক্ত ব্যঞ্জন ছিল, সেই সমীভূত যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ, অর্থাৎ সহজ হয়ে যাওয়া আরও, এবং সেই সঙ্গে পূর্ববর্তী যে হ্রস্ব স্বর তার ক্ষতিপূরণের দীর্ঘতা। এখন বিষয়টা হচ্ছে এটা সমীভূত যুক্ত ব্যঞ্জন বলতে সমীভবন হয়ে গেছে যার, সেই শব্দর সরলীকরণ। আর পূর্ববর্তী হ্রস্বস্বরের ক্ষতিপূরণের দীর্ঘতা, আমরা ক্ষতিপূরক দীর্ঘিভবন বাংলা ব্যাকরণে পড়েছি, সেই ক্ষতিপূরক দীর্ঘিভবনের প্রসঙ্গও চর্যাগানের বৈশিষ্ট্যর মধ্যে দেখা যায়। ক্ষতিপূরক দীর্ঘিভবনের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন যদি বলি ধর্ম থেকে ধম্ম থেকে ধাম, ধর্ম বানানটার মধ্যে ধ যুক্ত অ ছিল, তারপরে র যুক্ত ম যুক্ত অ, ধর্ম। কিন্তু যখন আমি ধাম বলছি তখন ধ যুক্ত আ, বলা হলো বৈশিষ্ট্যের মধ্যে যে পূর্ববর্তী হ্রস্বস্বরের ক্ষতিপূরক দীর্ঘিভবন। আর ধাম বানানে ক্ষতি হয়েছে কিসের? র নেই, অর্থাৎ ধর্মে র ছিল, ধামে র নেই। আর ক্ষতিপূরক দীর্ঘিভবনটা কি ঘটলো? ওই রয়ের ক্ষতিপূরণ স্বরূপ দীর্ঘিভবন যেটা ঘটলো সেটা হচ্ছে ধয়ের পরে ধর্ম বানানে ধ প্লাস অ ছিল, কিন্তু ধাম বানানে হলো ধ প্লাস আ, অর্থাৎ ক্ষতিপূরণ করলো, ওই রয়ের ক্ষতিপূরণ করলো দীর্ঘিভবন হয়ে, অয়ের উচ্চারণে দীর্ঘিভবন হয়ে, সেক্ষেত্রে কি হলো? অ থেকে আ হয়ে গেল। এই হলো ক্ষতিপূরক দীর্ঘিভবন, যেটা চর্যাগানের বৈশিষ্ট্যের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তবে ব্যতিক্রম আছে, সব ক্ষেত্রে যে একই বিষয় তা কিন্তু নয়। যেমন বানানের মধ্যে কোথাও কোথাও এই দীর্ঘীকরণের প্রক্রিয়াটা কিন্তু বজায় থাকেনি। যেমন একটা উদাহরণ বলি, মধ্যেন, ম ধয়ে জফালা একার দন্তেন ন, মধ্যেন থেকে মৈঝেন থেকে মাঝে হওয়া দরকার ছিল, ময়ে চন্দ্রবিন্দু আকার ঝয়ে একার, কিন্তু আমরা গানের মধ্যে দেখছি মাঝে নেই, আছে মঝে, অর্থাৎ ময়ে চন্দ্রবিন্দু ঝয়ে একার। তাহলে এই যে দীর্ঘীভবনের প্রক্রিয়াটা এখানে পেলাম না। আমরা স্ক্রিনে ওঠা চরণটি একবার দেখে নিই, তাহলেই বানানটি আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। স্বর অ নারী মঝে উভিল চিরা, এই যে দীর্ঘীভবনের প্রবণতাটা লক্ষ্য করা গেল না, এটা হতে পারে লিপিকরের প্রমাদ, কিন্তু মূল ধ্বনিতাত্ত্বিক যে বৈশিষ্ট্যটা আমরা এখান থেকে পেলাম সেটা হচ্ছে যে সমীভূত যে ব্যঞ্জন তার সরলীকরণ এবং ক্ষতিপূরক দীর্ঘীভবনের প্রবণতা। ক্ষতিপূরক দীর্ঘীভবন মানে হচ্ছে পূর্ববর্তী হ্রস্বস্বরের। আমরা এবার যাই দ্বিতীয় বৈশিষ্ট্যের দিকে। সেখানে আমরা দেখতে পাই যে অর্ধতৎসম যে শব্দগুলো আছে, সেই অর্ধতৎসম শব্দে যুক্ত ব্যঞ্জন এবং যুগ্ম ব্যঞ্জনের সংরক্ষণের প্রসঙ্গ। এই বিষয়টি আমরা চর্যাগানের বৈশিষ্ট্য বা ধ্বনিতাত্ত্বিক আলোচনার মধ্যে রাখতে পারি। উদাহরণ যদি দেখি, উদাহরণ হচ্ছে মৌক্তিক, ময়ে ঔ কয়ে তয়ে হস্যি ক, মৌক্তিক থেকে অর্থাৎ গ্রেটার দ্যান মুত্তি, ময়হস্যু তয়ে তয়ে হস্যি। আবার দেখতে পাই মিথ্যা, মিথ্যা থেকে মিচ্ছা,
ময়হস্যি চয়ে ছয়ে আকার, মিথ্যা। এখানেও দেখতে পাচ্ছি মিথ্যা হচ্ছে তৎসম শব্দ, সেখান থেকে অর্ধতৎসম শব্দ মিথ্যা, যা চর্যা গানের মধ্যে ব্যবহৃত হয়েছে, এবং মিথ্যা বানানটি হচ্ছে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন নিয়ে গঠিত হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্যের দিকে গেলে আমরা দেখতে পাই যে পদের অন্তে স্বরধ্বনি লক্ষ্য করা যায়, অর্থাৎ পদের শেষে, যেমন ভনয়, বসয়, এই সমস্ত, যেমন বসয় সবরি বালি, এই যে বসয় শব্দের পদের অন্তে স্বরধ্বনির প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। সবরির ক্ষেত্রেও তাই, বালির ক্ষেত্রেও তাই। ভনয় শব্দ বানান সব পদটি যেটা, এই পদটিরও শেষ হচ্ছে অন্তে হস্যইকার অর্থাৎ রস্যইকার রয়েছে, যেটা স্বরধ্বনি, পদের শেষে স্বরধ্বনির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথাও কোথাও ই অ অথবা ই আ অর্থাৎ রস্যই আ বা রস্যই অ, এই বানানটি শুধু রস্যই হিসাবে বা শুধু দীর্ঘইতে পরিণত হয়েছে। আমরা কিছু উদাহরণ দেখি, তাহলেই বুঝতে পারবো বিষয়টা। যেমন উত্থিত থেকে উঠ ঠি অ, অর্থাৎ হস্য টয়ে হসন্ত ঠয়ে হস্যি অ, এটা ভাঙলে ঠি অ অর্থাৎ শেষে ই অ উচ্চারণটা আসছে, তারপরে হচ্ছে উঠি অ, তারপরেই বা সেখান থেকে আসছে উঠি, হস্য ঠয় হস্যি। তাহলে ই অ বানানটা এসে পৌঁছালো শুধু ইকারে। আবার একইভাবে দেখতে পাই পৃষ্ঠ গ্রেটার দেন বা পৃষ্ঠ থেকে পুচ্ছি অ, ই অ আসছে এই পুচ্ছি অ বানানে, থেকে পুচ্ছি অর্থাৎ এই পুচ্ছি বানান দীর্ঘিকার, পয়ে হস্য চয়ে ছয়ে দীর্ঘি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম ই অ কোথাও কোথাও শুধু ইকার বা শুধু দীর্ঘিকারে পরিণত হয়েছে, শুধু রস্যইকার বা শুধু দীর্ঘিকারে পরিণত হয়েছে। পরবর্তী বৈশিষ্ট্যে আমরা দেখতে পাই যে পদের মধ্যে অবস্থিত পরপর যে একাধিক স্বরধ্বনি রয়েছে, সেই স্বরধ্বনির মধ্যে অন্ত্যস্ত শ্রুতি বা ব শ্রুতির আগমন ঘটেছে। নিকটে থেকে নি অড্ডি দন্তনয়স্যি ক টয়েকার থেকে দন্তনয়স্যি অন্ত্যস্ত ডয়ে ডয়ে দীর্ঘি নি অড্ডি। আবার সমায়াতি থেকে সমায়, এখানেও দেখা যাচ্ছে অন্ত্যস্ত শ্রুতির আগমন। আবার অমৃত অমৃত থেকে অমি ও, অমি অ থেকে অময়হস্যি অন্ত্যস্ত অমিয়, অর্থাৎ নিকটস্থ যে স্বরধ্বনিগুলো, সেই স্বরধ্বনিগুলোর মধ্যে অন্ত্যস্ত শ্রুতির আগমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একইভাবে ব শ্রুতির উদাহরণ খুঁজতে গেলে দেখতে পাই আমরা আয়াতি থেকে আবয়, আ অন্ত্যস্তয়াকার তয়হস্যি আয়াতি থেকে আবয়। আবার চেতয়তি থেকে চে অ অ অয়, চয়েকার অ অ হস্যই থেকে চেবয়। ঠিক একইভাবে ছেদয়তি থেকে ছে অ অ অয়, ছে অ অ হস্যই থেকে ছেবয়। তাহলে আয়াতি থেকে আবয়, চেদয়তি থেকে চে অ অ অয় থেকে চেবয়, আবার ছেদয়তি থেকে ছে অ অ হস্যই থেকে ছেবয়। তাহলে আমরা অন্ত্যস্ত শ্রুতির প্রবণতাও লক্ষ্য করলাম, ব শ্রুতির প্রবণতাও লক্ষ্য করলাম চর্যাগীতির ভাষার মধ্যে। একই সঙ্গে আরও একটা বিষয় বলবার, পদের মধ্যে যে সন্নিকটস্থ যে স্বরধ্বনিগুলো আছে, অর্থাৎ নিকটস্থ যে স্বরধ্বনিগুলো আছে পরপর, সেই ক্ষেত্রে দেখা যায় প্রথম পদের যে অন্তঃস্বর এবং পরবর্তী পদের আদিস্বর, দুটোর মধ্যে অনেকটা স্বরসন্ধির মতো যোগাযোগ তৈরি হয়েছে। যেমন কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছি অযুক্ত অ সমান আ হয়েছে, অযুক্ত আ সমান আ হয়েছে। তবে এই বিষয়টা সব ক্ষেত্রে এক নয়, অর্থাৎ চর্যাগানের ভাষার ক্ষেত্রে স্বরসন্ধির যে নিয়মগুলো আমরা জানি, সেই নিয়মগুলো বহু প্রযুক্ত করা যাবে না, সেটা কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্ত করা যেতে পারে, যেগুলো আমরা দেখতে পাই শুধুমাত্র সেইগুলোই। এবং একই সঙ্গে এটাও বলবার যে এই স্বরসন্ধির যে নিয়মটা, সাধারণত চর্যাগানের মধ্যে এই অযুক্ত অ সমান আ বা অযুক্ত আ সমান আ, এই নিয়মটাই অধিক ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে। বাকি যে স্বরসন্ধির নিয়মগুলো, সেইগুলো খুব একটা বেশি দেখা যায় না। দুটো একটা উদাহরণ আমরা দেখি। যেমন যেমন সপরযুক্ত অপর, সপরাপর। আবার ভাবযুক্ত অভাব, ভাবাভাব। আবার কোথাও দেখতে পেয়েছি যে বিম্বযুক্ত আকারে, বিম্বাকারে ইত্যাদি। যে স্বরসন্ধির যে প্রাথমিক নিয়ম, সর্বপ্রথম নিয়ম বোধহয় এইটাই আছে, অযুক্ত অ সমান আ বা অযুক্ত আ সমান আ বা আযুক্ত আ সমান আ, অথবা আযুক্ত অ সমানও আই হয়। এই নিয়মটাই এখানে আমরা চর্যাগানের ভাষার মধ্যে যে সন্ধির সম্পর্কর কথা যখন খুঁজতে চেষ্টা করছি, স্বরসন্ধির সম্পর্ক, মূলত এই প্রসঙ্গগুলোই বেশি খেয়াল করে গেছে। আবার দেখতে পাই যে পদের আদিতে শ্বাসাঘাতের ফলে পদের শুরুর যে অকারটা রয়েছে,
সেই অকারের দীর্ঘীভবনের প্রবণতা, অর্থাৎ আদ্য অকারের দীর্ঘীভবনের প্রবণতাও চর্যাগানের বৈশিষ্ট্যে বা ভাষার বৈশিষ্ট্যে লক্ষ্য করা যায়। যেমন কি কক্ষিকা থেকে কচ্ছিয়া থেকে কাচ্ছি, আবার চন্দ্র থেকে চন্দ থেকে চাঁদ, আবার দেখতে পেয়েছি অহকং থেকে হকং থেকে হুঁ থেকে হাও। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা যে পদের আদিতে শাসাঘাত করছে, হকং শাসাঘাত করছে, চন্দ্র শাসাঘাত করছে, আবার কক্ষিকা এখানেও শাসাঘাত করছে, কক্ষিকা শাসাঘাত করছে, এবং এর ফলে শেষ যে পরিবর্তনটা হচ্ছে কাচ্ছি, কয়াকার ছয় ছয় হচ্ছে কাচ্ছি, অর্থাৎ আকার ক্ষতিপূরক দীর্ঘীভবনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে অহকং শব্দটার মধ্যেও অহকং বলতে গিয়ে আমরা কিন্তু পদের আদিতে শাসাঘাতের প্রবণতা লক্ষ্য করছি, এবং সবশেষে যখন বলছি যে হাউ, অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে পদের আদিতে বা আদ্য অকারের দীর্ঘীভবন ঘটে গেছে। ক্ষতিপূরক দীর্ঘীভবন নয়, দীর্ঘীভবন ঘটে গেছে, ভুলবশত আমি ক্ষতিপূরক দীর্ঘীভবন বলেছি। এই গেল চর্যাপদের ভাষার যে ব্যাকরণ, সেই ব্যাকরণের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কী কী পেলাম? প্রথমত হচ্ছে যে সংযুক্ত ব্যঞ্জনের বা সমীভূত সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণের প্রসঙ্গ এবং ক্ষতিপূরক দীর্ঘীভবনের প্রসঙ্গটি পেলাম। সেই সঙ্গে আমরা পেলাম অর্ধতৎসম যে সমস্ত শব্দ রয়েছে বা সেই শব্দগুলোর যুক্ত বা যুগ্ম ব্যঞ্জনের রূপান্তরের কথাও জানতে পেরেছি, চর্যাগানের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, ভাষার বৈশিষ্ট্যের মধ্যে মূলত রয়েছে। সেই সঙ্গে পদের অন্তে স্বরধ্বনির উচ্চারণের কথা আমরা জেনেছি। একই সঙ্গে পদের মধ্যে অবস্থিত যে সন্নিকটস্থ যে স্বরধ্বনিগুলো রয়েছে, সেই স্বরধ্বনিগুলোর মধ্যে অন্ত্যস্তর বা ব শ্রুতির আগমন আমরা লক্ষ্য করেছি। স্বরসন্ধির প্রবণতা লক্ষ্য করেছি। একই সঙ্গে সেই স্বরসন্ধির বিশেষ একটা জায়গাকে চর্যাগানের ভাষার মধ্যে দেখতে পেয়েছি। সম্পূর্ণ স্বরসন্ধির যে নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলোকে চর্যাপদের ভাষার মধ্যে আমরা পাইনি। সেই সঙ্গে আমরা পেলাম পদের আদিতে শাসাঘাতের কারণে আদ্য যে অকারের রয়েছে, সেই অকারের দীর্ঘীভবনের প্রবণতা। তাহলে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র চর্যাগানের যে ভাষার তার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটা নিয়েই আলোচনা করলাম। আমাদের আগামীকালের ক্লাসে আলোচনা করা হবে চর্যাগানের ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরপর যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো এবং তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করছি চর্যাগানের ভাষার যে বৈশিষ্ট্য, চর্যাগানের ভাষার যে ব্যাকরণের বৈশিষ্ট্য, সেই প্রসঙ্গে নতুন কিছু তথ্য এখান থেকে আমরা খুঁজে পেয়েছি। এবং আরও একটি বিষয় বলে রাখা প্রয়োজন এখানে, যে চর্যাগানের ভাষার ব্যাকরণের বৈশিষ্ট্য বলতে বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে এটা বুঝে নিতে হবে যে এই চর্যাগানের ভাষা মানে এটা হচ্ছে প্রাচীন বাংলার ভাষা। অর্থাৎ চর্যাগানের ভাষার যে বৈশিষ্ট্য আমি যখন বলছি বা আমরা যখন আলোচনা করছি বা পড়ছি, তার মানে এটা হচ্ছে প্রাচীন বাংলা ভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেইটাই। অর্থাৎ চর্যাগানের ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, তাহলে প্রাচীন বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটাও আমাদের পড়া হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে চর্যাগানের রূপতাত্ত্বিক বিষয়টা বা ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।